আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে দুইটা ক্যাটাগরির অঙ্ক আছে। একটা হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন, অর্থাৎ যারা ক্রয় বিক্রয় করে, যারা পণ্য কেনাবেচা করে, এই ধরনের প্রতিষ্ঠান। আর একটা হচ্ছে সার্ভিস অর্গানাইজেশন। তাহলে দুইটা ক্যাটাগরি কি কি? একটা মার্চেন্ডাইজ অর্গানাইজেশন আর একটা সার্ভিস অর্গানাইজেশন। এই দুইটা ক্যাটাগরির ম্যাথ আমাদের আছে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া কোনটা পরীক্ষায় বেশি আসে? আমাদের মার্চেন্ডাইজ অর্গানাইজেশনটাই বেশি আসে পরীক্ষায়, তবে সার্ভিস যে আসে না তা না, সার্ভিসও আসে, কিন্তু সব থেকে বেশি আসে মার্চেন্ডাইজ অর্গানাইজেশন। এই চ্যাপ্টারটা বেশি পরীক্ষায় আসে। Okay. তাহলে আমাদের মার্চেন্ডাইজ অর্গানাইজেশন বলো, সার্ভিস অর্গানাইজেশন বলো, যেটাই বলো না কেন, আমাদের ফরম্যাট শিখতে হবে আগে। সবার আগে আমাদের ফরম্যাটটা শিখতে হবে। তো তিনটা ক্যাটাগরিতে তিনটা ধাপে আমাদের অঙ্ক করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, এরপর হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। আমি একটু লিখে দিচ্ছি, প্রথমটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। প্রথমটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, পরেরটা হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, আর তারপরেরটা হচ্ছে ব্যালেন্স শিট। এই তিনটা ধাপে আমাদের অঙ্ক শিখতে হবে। তাহলে একটা ইনকাম স্টেটমেন্ট, একটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, একটা ব্যালেন্স শিট, তিনটাই আমাদেরকে জানা লাগবে। এই মার্চেন্ডাইজ অর্গানাইজেশন এই পদ্ধতিতেও তিনটা করতে হবে, আবার সার্ভিস অর্গানাইজেশন এই পদ্ধতিতেও এই তিনটা ধাপই করতে হবে। আমরা প্রথমে মার্চেন্ডাইজ অর্গানাইজেশন শিখবো, অর্থাৎ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আমরা চিনবো কি করে? ক্রয় বিক্রয় লেখা থাকবে অঙ্কে, পারচেজ, সেলস, এইগুলা লেখা থাকলে বুঝবো এটা মার্চেন্ডাইজ অর্গানাইজেশন। তো প্রথমে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা শিখবো। এখানে ফরম্যাটের মধ্যে অনেক বড় ফরম্যাট দেওয়া, আমি এত বড় ফরম্যাট একটু ক্রপ করে ছোট করে দিব তোমাদেরকে। যেমন প্রথমে কিভাবে শুরু করতে হয়, প্রথমে সেলস দিয়ে শুরু করতে হয়। এখানে সেলস রেভিনিউ আছে, তুমি চাইলে শুধু সেলস লিখতে পারো, শুধু সেলস। এই সেলসের সাথে যদি কোনো আনরেকর্ডেড থাকে, আমি প্রতিষ্ঠানে বিক্রি করেছি কয় টাকা সেটা লিখবো, এটার সাথে যোগ হবে কি আনরেকর্ডেড সেলস। আনরেকর্ডেড বলতে যেটা আমি বিক্রি করেছি কিন্তু হিসাবের খাতায় লেখা হয় নাই। বিক্রি করেছি কিন্তু হিসাবের খাতায় লেখা হয় নাই, সেটাকে আমরা বলছি আনরেকর্ডেড সেলস। তাহলে এটা যোগ হয়, সেলসের সাথে আনরেকর্ডেড সেলস যোগ করতে হয়। আর বিয়োগ করতে হয় কি রিটার্ন, কোনো রিটার্ন থাকলে বিয়োগ, ডিসকাউন্ট থাকলে বিয়োগ, এগুলো বিয়োগ করতে হয়। আর যদি মালিক পণ্য উত্তোলন করে সেটাও বিয়োগ করতে হয়। এটা আর দরকার নেই, এটা আমাদের লাগবে না। তাহলে কি কি বললাম? সেলসের সাথে যদি কোনো অলিখিত বিক্রয় থাকে, আনরেকর্ডেড সেলস, সেটা যোগ হয়। আর রিটার্ন, ডিসকাউন্ট এগুলো বিয়োগ হয়। আর একটা কি, মালিক যদি পণ্য উত্তোলন করে, গুডস উইথড্র যদি হয়, না গুডস উইথড্র না, এই যে বলছে গুডস সোল্ড উইদাউট প্রফিট, যদি বিনা লাভে বিক্রি করা হয় সেটা, বিনা লাভে যদি বিক্রি করি তাহলে সেটা। তা আমাদের পরীক্ষায় কোনটা থাকে? এই সেলসের সাথে রিটার্ন আর ডিসকাউন্ট, এতটুকু থাকে। সহজ অঙ্ক আসে আমাদের, কঠিন অঙ্ক আসে না। তাহলে এতটুকু মনে রাখলে হচ্ছে যে সেলসের সাথে রিটার্নও বিয়োগ, ডিসকাউন্টও বিয়োগ, তাহলে যেটা পাবো এটা থার্ড কলামে বসাই দেবো, এটার নাম হচ্ছে নিট সেলস। এরপরে কস্ট অফ গুডস সোল্ড, লেস কস্ট অফ গুডস সোল্ড, তাহলে হেডিং দিবা লেস কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে সবার প্রথমে আসে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি, এটার সাথে পারচেজ বসে। এই পারচেসের সাথেও সেম কাহিনী, আনরেকর্ডেড থাকলে যোগ হয়, রিটার্ন ডিসকাউন্ট থাকলে বিয়োগ হয়। ঠিক আছে, আর বাকিগুলো দরকার নেই, অ্যাবনর্মাল লস দরকার নেই। মালিক যদি পণ্য উত্তোলন করে এটা বিয়োগ হয়, এটা লিখে দিলাম। গুডস উইথড্রন বাই ওনার, মালিক যদি কোনো পণ্য উত্তোলন করে ব্যবসা থেকে সেটা বিয়োগ হয়। আর দরকার নেই, এগুলো আর দরকার নেই, এগুলো একটা দরকার নেই। তাহলে আবার একটু বলে দিই প্রথম থেকে, প্রথমে সেলস, সেলস থেকে রিটার্ন আর ডিসকাউন্ট, এটা মনে রাখলেই হচ্ছে সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট বিয়োগ। সেলস থেকে সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট বিয়োগ, তাহলে পাবো নিট সেলস। এখান থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড মধ্যে
প্রথমে ওপেনিং ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটার সাথে পারচেস দিবা। পারচেসের সাথে আনরেকর্ডেড থাকলে যোগ, রিটার্ন ডিসকাউন্ট থাকলে বিয়োগ, এতটুকু হইলেই হবে। ঠিক আছে। এরপরে ফ্রেইট ইন। ফ্রেইট ইন মানে হচ্ছে ক্রয় পরিবহন। ওয়েজেস, মজুরি, এই দুইটা প্রত্যক্ষ খরচ। ফ্রেইট ইন, ওয়েজেস। ওয়েজেসের সাথে যদি কোনো বকেয়া থাকে যোগ করতে হয়। অগ্রিম থাকলে বিয়োগ, বকেয়া থাকলে যোগ, এটা মাথায় রাখবা। কোনো খরচ যদি বকেয়া থাকে যোগ, কোনো খরচ যদি অগ্রিম থাকে বিয়োগ। এরপরে সমাপনী মজুত পণ্য, এটা বিয়োগ করতে হবে, এন্ডিং ইনভেন্টরি, এটা এটার আগে মাইনাস চিহ্ন দিবা অথবা লেস লিখবা, এটা বিয়োগ করে দিবা। এখানে একটা ক্যালকুলেশন করে দিবা। করে দিলে যেটা হবে এটার নাম হচ্ছে গ্রস প্রফিট। এই যে উপরে যে আমাদের নিট সেলস ছিল, এটা থেকে বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলে যেটা হবে এটার নাম হচ্ছে গ্রস প্রফিট। আচ্ছা, এরপরে গ্রস প্রফিটের পরে তোমাদের যে কাজটা করতে হবে, এগুলো কিছু দরকার নেই। লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের বাংলা হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয় দুই ধরনের, একটা হচ্ছে সেলিং বা মার্কেটিং, আর আরেকটা হচ্ছে অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে আমরা ক্যাটাগরি করে নিয়েছি। সেলিং এর মধ্যে কোনগুলো যাবে? বিক্রয় সংক্রান্ত যত খরচ আছে সব সেলিং এ যাবে। বিক্রয় সংক্রান্ত, এখন ভাইয়া বুঝবো কি করে যে এটা অফিস সংক্রান্ত না বিক্রয় সংক্রান্ত? আমি যদি বলি অফিসের বেতন, তাহলে নিশ্চয়ই অফিস সংক্রান্ত। আমি যদি বলি অফিসের ভাড়া, অফিসের বিদ্যুৎ বিল, অফিসের কর্মচারীর বেতন, এগুলো সব অফিস সংক্রান্ত। ডেপ্রিসিয়েশন, তাহলে বিক্রয় সংক্রান্ত, সেলিং সংক্রান্ত কোনটা হবে? সেলিং সংক্রান্ত হচ্ছে ফ্রেট আউট, বিক্রয় পরিবহন, এটা বিক্রয় সংক্রান্ত। পরিবহন কেন করি? বিক্রয় বৃদ্ধির জন্য, এই জন্য এটা বিক্রয় সংক্রান্ত খরচ। অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন কেন করি? বিক্রয় বৃদ্ধির জন্য, তাহলে এটা বিক্রয় সংক্রান্ত খরচ। তারপরে যে শোরুম এক্সপেন্স, শোরুম কেন নেওয়া হয়? বিক্রয় বাড়ানোর জন্য। প্যাকেজিং কেন করা হয়? বিক্রয় বাড়ানোর জন্য। সেলস ম্যানেজারের স্যালারি বিক্রয় সংক্রান্ত খরচ। ট্রাভেলিং এক্সপেন্স কেন? বিক্রয়ের জন্য। এগুলো সব বিক্রয় সংক্রান্ত। মিসলেনিয়াস এক্সপেন্স, বিবিধ খরচ। আর একটা ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এটা মনে রাখবা, ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এটা বিক্রয় সংক্রান্ত খরচ। ব্যাড ডেপ্টের একটা নিয়ম আছে, আমি অঙ্ক করানোর সময় শিখাবো, তাও আগে থেকে একটু বলে রাখি। ব্যাড ডেপ্টের সাথে নতুন ব্যাড ডেপ্ট, নতুন কুরিন সঞ্চিতি যোগ হয় আর পুরাতন কুরিন সঞ্চিতি বিয়োগ হয়, এটা অঙ্ক করানোর সময় আমি বুঝাই দিব, বাট আপাতত বলে রাখলাম, শুনে রাখো। তাহলে অফিস সংক্রান্তের মধ্যে স্যালারি যাবে, ইন্স্যুরেন্স যাবে, ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, রিপেয়ার এক্সপেন্স, ইউটিলিটি, ইলেকট্রিসিটি, এগুলো সব অফিস সংক্রান্ত। জেনারেল এক্সপেন্স যাবে, লিগ্যাল এক্সপেন্স। আচ্ছা, এরপরে নন অপারেটিং ইনকাম হইলে যোগ, আর নন অপারেটিং এক্সপেন্স হইলে বিয়োগ। নন অপারেটিং ইনকামের মধ্যে কি কি থাকে? ইন্টারেস্ট, ডিভিডেন্ড, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম মানে শিক্ষানবিশ স্যালামি, এটাও আয়। কমিশন রেভিনিউ, এগুলোই থাকে, আর রেন্ট রেভিনিউ, এই টিকমারাগুলো। নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি থাকে? একটা দুটো এন্ট্রি থাকে, ইন্টারেস্ট এক্সপেন্স থাকে, আর তেমন কিছু থাকে না। তাহলে এই ফরম্যাটটা অনুসারে আমাদেরকে অঙ্ক শিখতে হবে। এরপর একটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আছে, মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে সবার প্রথমে আসে ক্যাপিটাল, এর সাথে নিট ইনকাম যোগ, আর উত্তোলন বিয়োগ। এই তিনটা এন্ট্রি মনে রাখবা। প্রথমে ক্যাপিটাল, এটার সাথে নিট ইনকাম যোগ, আর ড্রয়িংস বিয়োগ, এই তিনটা মনে রাখলেই হবে। এরপর আমাদের ব্যালেন্স শিট করতে হবে। ব্যালেন্স শিটে কি করতে হয়? ফার্স্টে প্রথমে অ্যাসেটের অংশ। তো অ্যাসেটের মধ্যে তো ক্যাটাগরি আছে, কারেন্ট অ্যাসেট, এরপর আছে ফিক্সড অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট, অনেক অ্যাসেট আছে, ইনভেস্টমেন্ট আছে। তো প্রথমে কারেন্ট অ্যাসেট দিতে হয়। কারেন্ট অ্যাসেটে কি কি দিব? ক্যাশ টাকা দিতে হয় ফার্স্টে। এরপরে নোট রিসিভেবল, এগুলো সব চলতি সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল, চলতি সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আবার আন রেকর্ডেড সেল দরকার নেই, শুধু অ্যাকাউন্ট রিসিভেবল মনে রাখো। তাহলে ক্যাশ, নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল। প্রিপেইড ইন্স্যুরেন্স, এটাও সম্পদ। সাপ্লাইজ সম্পদ। প্রিপেইড রেন্ট মানে প্রিপেইড যত খরচ আছে সব সম্পদ। এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য, এটা সম্পদ। তাহলে এগুলো চলতি সম্পদ। আর ফিক্সড অ্যাসেট কি কি? ফার্নিচার, ইকুইপমেন্ট, মেশিনারি, এগুলো ফিক্সড অ্যাসেট। আর ইনটেনজিবল অ্যাসেট কি? গুডউইল, সুনাম।
তারপরে প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো সব অস্পর্শনীয় সম্পদ। ফিক্টেটিভ অ্যাসেট আছে, ফিক্টেটিয়াস অ্যাসেট। প্রিলিমিনারি এক্সপেন্স, যদিও এক্সপেন্স কথাটা লেখা আছে, এটা সম্পদ। প্রাথমিক ব্যয়, এই প্রাথমিক ব্যয় সম্পদ কিভাবে? ধরো তুমি একটা শোরুম দিলে, এই শোরুমের যে ডেকোরেশন করলে 5 লাখ টাকা দিয়ে, এটা খরচ। কিন্তু আগামী 5 বছর কি আর করবে ডেকোরেশন? না। তাহলে এটা সম্পদ। এটা প্রিলিমিনারি এক্সপেন্স, যদিও এটা খরচ কিন্তু এটা এক ধরনের সম্পদ। তাহলে সবগুলো যোগ করলে টোটাল অ্যাসেট হয়ে যাবে। এরপরে লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, এর মধ্যে প্রথমে দিবা কারেন্ট লাইবিলিটিস। নোটস পেবল আছে, অ্যাকাউন্টস পেবল আছে, স্যালারি পেবল, যে কোনো খরচ পেবলটা হচ্ছে দায়, কারেন্ট লাইবিলিটিস। লং টার্মের মধ্যে মর্টগেজ বা লোন, এই দুইটাই বসে। আর ওনার সিকিউরিটির মধ্যে আমরা যে এন্ডিং ওনার সিকিউরিটি বের করলাম, সেই টাকাটা যোগ করলে আমাদের ব্যালেন্স মিলে যাবে। এখান থেকে যে ক্লোজিং এর টাকাটা বের হয়, ওই টাকাটা। তাহলে এই ফরম্যাট আমাদেরকে মুখস্থ করতে হবে, আমি শর্ট করে দিয়েছি, যেগুলো টিক দিয়েছি ওইগুলো পড়লেই হবে। এখন অঙ্কে গেলে আমরা ক্লিয়ার হব, অঙ্কের মধ্যে গেলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। তোর একটা অঙ্ক করে দেখি। 100 ম্যাথের পার্ট 2-তে 108 নম্বর অঙ্কটা। একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আবিদা ট্রেডার্সের। একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আবিদা ট্রেডার্সের। আমি যে কটা অঙ্ক করাবো বাছাই করে, এই কটা অঙ্ক থেকে ইনশাল্লাহ কমন পাবা। এই হুবহু কমন না পাইলে এই রিলেটেড অঙ্ক কমন পাবা ইনশাল্লাহ। হয়তো বা 5-6টা অঙ্ক করাবো সর্বোচ্চ, এই 5-6টা থেকে ইনশাল্লাহ কমন আসবে। তো ভালো করে মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করো। যারা শেয়ার করো নাই, একটু শেয়ার করে দিতে হবে। শেয়ার না করলে আসলে ফ্রেন্ড সার্কেল জয়েন হবে না। তো একটু শেয়ার করে দাও, যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও। আর যারা ডিপার্টমেন্ট কমেন্টস করো না, একটু ডিপার্টমেন্টের নামটা কমেন্টস করো, কারণ কোন ডিপার্টমেন্টের কোন অঙ্কটা সেটা তো আমি বলে দিব, এই জন্য আমার জানা লাগবে যে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে আছো। একটু ডিপার্টমেন্টের নামটা কমেন্টস করি সবাই। সবাই ডিপার্টমেন্টের নামটা একটু কমেন্টস করে দেই। মিম বলছে মার্ক করা অবস্থায় পিডিএফ দিয়েন। মিম, কষ্ট করে একটু মার্কটা করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা। বৃষ্টি বলছে এই চ্যাপ্টার থেকে ম্যান্ডেটরি কিনা, এসএসসি তে ম্যান্ডেটরি, ইন্টারে ম্যান্ডেটরি। এখন ম্যান্ডেটরি না, কিন্তু একটা সহজ অঙ্ক দিবে, করতে হবে, পারবা ইনশাল্লাহ। নাসির বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি তোমাদের সবার দোয়ায় ভালো থাকি ইনশাল্লাহ। ওকে। ফাতেমা বলেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মুস্তফা অ্যাকাউন্টিং, এরপর হচ্ছে জয়ন্ত মজুমদার ম্যানেজমেন্ট, আদিবা আছে অ্যাকাউন্টিং, রহিমা অ্যাকাউন্টিং, আফিয়া আফরা অ্যাকাউন্টিং, বৃষ্টি অ্যাকাউন্টিং, লাবণ্য ম্যানেজমেন্ট, তৃষা আছে ম্যানেজমেন্ট। ওকে, বুঝতে পেরেছি, অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট বেশি না। মার্কেটিং ফিনান্সের কেউ নাই? মার্কেটিং অর্পিতা আছে মার্কেটিং, আর আর নাই কেউ মার্কেটিং ফিনান্সের? আচ্ছা, সবার কমেন্টসটা দেখেছি, সবাই কমেন্টস করেছো, ঠিক আছে। ইভা দিবা, ইভা দিবা কিন্তু দুইজনই ফাঁকিবাজ, দুইজনই কিন্তু অফলাইনে আসো না মিরপুর ব্রাঞ্চে। তানহা আছো ফিনান্সে, ওকে। অ্যাকাউন্টিং দেখলাম, ম্যানেজমেন্ট দেখলাম, মার্কেটিংও দেখেছি, ফিনান্সও দেখেছি। ওকে, ফিনান্সের মনে হয় একটু কম স্টুডেন্ট আছে। ওকে, নো প্রবলেম। 4টা ডিপার্টমেন্টেই আছে স্টুডেন্টরা। আবারও বলছি যে আজকে যা করাবো ইনশাল্লাহ পরীক্ষা এগুলো থেকেই আসবে, অথবা এগুলার সিমিলার অঙ্ক আসবে, ঠিক আছে? তো এই জন্য মনোযোগ দিয়ে ক্লাস করো। শেয়ার না করলে ক্লাস করিয়ে মজা পাচ্ছি না, একটু শেয়ার করো। অ্যাটলিস্ট 100 জন ক্লাস করতেছো, 50 জন তো শেয়ার করা উচিত নাকি? বলো। তোমাদের জন্য যে ক্লাসগুলো নেওয়া হয়, তোমরা যদি একটু শেয়ার করে পাশেই না থাকো, একটু শেয়ারটা যদি না করো, তাহলে ক্লাস নেওয়ার সার্থকতাটা কোথায়? বলো। তোমরা যদি একটু শেয়ার না করো, তাহলে ক্লাস নেওয়ার সার্থকতা কোথায়?
এতটুকু হেল্প তো তোমাদের থেকে নিতেই পারি না? একটু শেয়ার করবা, কমেন্টস করবা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবা। 50+ শেয়ার যদি না হয় তাহলে আজকেই লাস্ট ক্লাস। যদি 50+ শেয়ার না হয় আজকে, তাহলে আজকের ক্লাস হচ্ছে লাস্ট ক্লাস তোমাদের ফার্স্ট ইয়ারের। ওকে, 100 জন লাইভে জয়েন আছে, 100 জন। 100 জন থেকে আমি আশা করছি 50 জন শেয়ার দিবে, মিনিমাম 50 জন শেয়ার দিবে। 50 জন যদি শেয়ার না করে তাহলে আজকে তোমাদের এই ক্লাসের লাস্ট ক্লাস, মানে আমি লাইভ নেবো না আর তোমাদের। সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের লাইভ নিব, ওরা আবার খুব অ্যাক্টিভ থাকে। আচ্ছা, 108 নম্বর অঙ্ক বলেছিলাম, এটা হচ্ছে আবিদা ট্রেডার্স এর একটা অঙ্ক। ডিসেম্বর 31, 2016 সালের অঙ্কটা। কি কি দেওয়া আছে দেখি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে, পারচেজ, ফ্রেট ইন, সেলস। অঙ্কে সেলস কিন্তু দেওয়া আছে তাই না? পারচেসও দেওয়া আছে। কি কি করতে হবে? প্রিপেয়ারে কস্ট অফ গুডস সোল্ড। আমাদের বলেছে একটা কস্ট অফ গুডস সোল্ড তৈরি করো। আর একটা কি বলেছে? ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। একটা কস্ট অফ গুডস সোল্ড আর একটা ইনকাম স্টেটমেন্ট। আমরা যে ফরম্যাটটা শিখলাম মাত্র, এখানে কস্ট অফ গুডস সোল্ড এর একটা ফরম্যাট আছে, আমি তোমাকে দেখাচ্ছি, ইনকাম স্টেটমেন্টের মধ্যেই আছে। এই যে কস্ট অফ গুডস সোল্ড যেখান থেকে শুরু না, এখান থেকে তোমাকে এই পর্যন্ত করতে হবে, শুধু কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত। তাহলে তোমাকে পুরো অঙ্কটা করতে হচ্ছে না, শুধু কস্ট অফ গুডস সোল্ড টুকু করলেই হবে। যেমন কস্ট অফ গুডস সোল্ড শুরু হয় কিভাবে? ওপেনিং ইনভেন্টরি দিয়ে। ওপেনিং ইনভেন্টরি দিয়ে কস্ট অফ গুডস সোল্ড শুরু হয়। আমাদের বলেছে কস্ট অফ গুডস সোল্ড শুরু, আমাকে সেলস থেকে শুরু করতে হবে না। ইনকাম স্টেটমেন্ট বললে সেলস থেকে শুরু করব, ইনকাম স্টেটমেন্ট না বললে সেলস থেকে শুরু করতে হবে না। আমাকে শুরু করতে হবে কোথা থেকে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে। এখান থেকে শুরু করলেই হবে। তাহলে অঙ্কের মধ্যে যেটা আছে এটাই হচ্ছে ওপেনিং। দেখো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 49,200, এটা দিয়ে শুরু করবো, এটাই হচ্ছে আমার ওপেনিং। তাহলে আমরা ফার্স্টে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ওপেনিং 49,200। এখানে টাকার ঘর দুইটা দিয়েছি, দুইটা দিয়ে করলেও হবে যেহেতু ছোট্ট অঙ্ক। টাকার ঘর দুইটা দিয়ে করলেও হবে। আচ্ছা, এরপর আমি দিব পারচেস। পারচেস 2,98,000, দেখবো পারচেসের সাথে রিটার্ন আছে কিনা। এই যে আছে, পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স 8,000 টাকা। তাহলে পারচেস থেকে রিটার্নটা বাদ দিতে হয়। আমি পারচেসটা ফার্স্ট কলামে লিখেছি কারণ রিটার্নটা বাদ দিয়ে তারপরে সেকেন্ড কলামে টাকা দিব। তাহলে 49,200 আর 2,90,000 দুইটা যোগ করে দিবা, আর ফ্রেইট ইন, ক্রয় পরিবহন, এটাও যোগ করে দিবা। তাহলে হবে 3,51,200। এখান থেকে সমাপনী মজুত পণ্য, এন্ডিং ইনভেন্টরি অঙ্কে দেওয়া আছে দেখো 60,000 টাকা। সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করতে হয়, বিয়োগ করলে যেটা, এটার নামই কস্ট অফ গুডস। এটাই হচ্ছে কস্ট অফ গুডস। তাহলে কি কি হবে? প্রথমে ওপেনিং ইনভেন্টরি, এটার সাথে পারচেস, পারচেস থেকে রিটার্ন, ডিসকাউন্ট থাকলে বিয়োগ, ফ্রেইট ইন, আর এন্ডিং ইনভেন্টরি মাইনাস, তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। তাহলে যদি বলে শুধু কস্ট অফ গুডস সোল্ড, পুরো অঙ্ক করার দরকার নেই, শুধু ওপেনিং ইনভেন্টরি থেকে শুরু করলেই হবে। আচ্ছা, ফাইন বলছে কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি, তাসপিয়া জাহান। ওকে, মেনশন দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। মারুফ রেকর্ডেড ক্লাস চেয়েছো, যে ভাইয়া রেকর্ডেড ক্লাসটা দিবেন কিনা। যদি 50 জন শেয়ার না হয় তাহলে আজকে লাস্ট ক্লাস, এরপরে তোমাদের আর ক্লাস দিব না আমি। মনে হয় কতজন শেয়ার, 50 জন হয় না এখনো শেয়ার। 104 জন ক্লাসে জয়েন করেছো মানে এখনো পর্যন্ত লাইভ করছো 104 জন, কিন্তু শেয়ার করেছে মাত্র হয়তো বা 20-22 জন মতো। 50 জন শেয়ার না করলে এটা আজকেই তোমাদের লাস্ট ক্লাস। আচ্ছা, এরপরে তাহলে প্রথম রিকোয়ারমেন্টটা আমরা বুঝে ফেলেছি, যে কস্ট অফ গুডস সোল্ডটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা করব, ইনকাম স্টেটমেন্ট, এইটা আবার শুরু থেকে করতে হবে, সেলস দিয়ে শুরু। প্রথমে সেলস, অঙ্কে দেওয়া আছে দেখো, সেলস 4,20,000 টাকা বিক্রি করেছে, তাহলে প্রথমে অঙ্ক সেলস দিয়ে শুরু হবে। অঙ্ক শুরু হবে সেলস দিয়ে। এবার দেখবো সেলসের সাথে কোনো রিটার্ন আছে কিনা, আছে, এই যে 13,200 টাকা। তাহলে সেলস থেকে সেলস রিটার্ন বিয়োগ করতে হয়। দেখো, আমরা সেলস দিয়েছি 4,20,000, এখান থেকে 13,200 বিয়োগ করলে যেটা হয় সেটা ডান পাশে লিখে দিয়েছি, 4,06,800। এবার লেস কস্ট অফ গুডস সোল্ড, এক্সপেন্স লিখেছে, এক্সপেন্স না লিখে তুমি লেস কস্ট অফ গুডস সোল্ড লিখে, আমরা যেহেতু কস্ট অফ গুডস সোল্ডটা বের করেই দিয়েছি, কস্ট অফ গুডস সোল্ড যেহেতু বের করেছি, ওই টাকাটা দিলেই হবে। এই যে 2,91,200।
আর অঙ্কের মধ্যে নতুন একটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে ফ্রেইট আউট। ফ্রেইট আউটের বাংলা হচ্ছে বিক্রয় পরিবহন। এটা বসাই দিলাম। তাহলে 2,95,200। এবার সেলস থেকে যদি এটা বিয়োগ করি 1,11,600, এটা হচ্ছে আমার নিট ইনকাম। তাহলে এটা ছোট্ট একটা অঙ্ক, কিভাবে আমরা নিট ইনকাম বের করলাম। তাহলে অঙ্কের মধ্যে এগুলো অল্প মার্কের জন্য আসতে পারে, 4 মার্কের জন্য আসতে পারে, যে একটা কস্ট অফ গুডস সোল্ড বের করো আর একটা ইনকাম স্টেটমেন্ট করো। তাহলে তুমি যদি ফরম্যাটটা জানো, এই অঙ্ক তোমার কাছে কোনো ব্যাপারই না। আমি বলেছি 6টা অঙ্ক করবো, মোট 6টা, 6টা থেকে ইনশাল্লাহ কমন আসবে, এর মধ্যে একটা করা শেষ। এরপরে 111 নম্বরটা। মিস্টার রায়ান ইজ দ্য ওনার অফ রায়ান ট্রাভেলস লিমিটেড। মিস্টার রায়ান রায়ান ট্রাভেল লিমিটেডের মালিক। কমপ্লিটেড দ্য ফলোইং ফিনান্সিয়াল ইনফরমেশন December 31, 2018। এখানে দেখো কোনো সেলস নাই, অঙ্কের মধ্যে কোনো সেলস দেওয়া নেই, কিন্তু রেভিনিউ আছে, এক্সপেন্স আছে। তার মানে এটা মার্চেন্ডাইজ অর্গানাইজেশনের অঙ্ক না, এটা সার্ভিস অর্গানাইজেশন, সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। এটা হচ্ছে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের একটা অঙ্ক। তো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানে তো সেলস থাকে না, আয় থেকে ব্যয় বাদ। মজার বিষয় হলো, আমি অঙ্ক করাচ্ছি 111, আমাদের লাইভে জয়েন আছে 111। আচ্ছা, কি কোইন্সিডেন্স। তো আসো, তো আয় দেওয়া আছে 2018 সালে আয় হচ্ছে 2 লাখ টাকা, আবার ব্যয়ও দেওয়া আছে 1,40,000 টাকা। তাহলে এটা বলেছি সার্ভিস অর্গানাইজেশন। সার্ভিস অর্গানাইজেশন বুঝবো কি করে? এখানে ক্রয় বিক্রয় দেওয়া থাকবে না, এখানে আয় ব্যয় দেওয়া থাকবে। আয় ব্যয় থাকলে আমরা বুঝবো এটা সার্ভিস অর্গানাইজেশনের একটা অঙ্ক। তাহলে এখানে রেভিনিউ দেওয়া আছে, এখানে এক্সপেন্স দেওয়া আছে। তাহলে আমাদের আরো কিছু এন্ট্রি দেওয়া আছে, অ্যাকাউন্টস পেবল, ক্যাশ। ইকুইপমেন্টে দেখো 2টা টাকা দেওয়া আছে, একটা অরিজিনাল কস্ট আর একটা মার্কেট ভ্যালু। এখন দুইটার মধ্যে অনেকে কনফিউজ হয় যে ভাইয়া কোনটা দিব, দুইটাই দিব না একটা দিব। দুইটার মধ্যে যেটা কম ওইটা দিতে হবে। কম কোনটা? অরিজিনাল কস্টটা কম, যদি মার্কেট ভ্যালু কম হইতো মার্কেট ভ্যালু, যেটা কম সবসময় সেটা দিবা। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া বেশিটা কেন দিব না? এটা আমাদের হিসাব বিজ্ঞানের একটা নীতিমালার মধ্যে পড়ে, রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি অনুযায়ী যেটা কম সেটা দিতে হবে সম্পদের মূল্য, না হলে তো বেশি ট্যাক্স দিতে হবে। কম দেখাইলে কম ট্যাক্স দিতে হবে। তাহলে কমটা দিবা সবসময়, হ্যাঁ মাথায় রাখবা। শেয়ার করেছে মাত্র আমি দেখতে পাচ্ছি 28 জন, 50 জন এখনো শেয়ার হয় নাই। 102 জন, 111 জন লাইভে ছিল, মাত্র 28 জন শেয়ার করেছে। আবার বারবার বলছি, 50+ শেয়ার না হইলে আজকেই লাস্ট ক্লাস, এরপরে আর কোনো ক্লাস তোমাদের জন্য নিব না। কারণ শেয়ার করা খুব কষ্ট না, তোমার ব্যালেন্স থেকে, তোমার মোবাইল থেকে একটা টাকাও কেটে নিবে না। জাস্ট একটা বাটনে ক্লিক, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে হয়। তো এটা তুমি যদি এতটুকু না করতে পারো, তাহলে এই লাইভ ক্লাসগুলো নেওয়ার অর্থ কি, মানে কি এগুলা? তুমি যদি এতটুকু একটা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ারই না করতে পারো, তাহলে কাদের জন্য ক্লাস নিব? তো চলো আমরা এটা একটু শেষ করে ফেলি। ডিটারমাইন মিস্টার রায়ানস নিট ইনকাম ফর 2018 অ্যান্ড সার্টেইন বিগিনিং ক্যাপিটাল। দুইটা রিকোয়ারমেন্ট, একটা নিট ইনকাম আর একটা হচ্ছে বিগিনিং ক্যাপিটাল। তো নিট ইনকাম বের করব, এটা কিন্তু আর ওই সেলস দিয়ে শুরু হবে না, যেহেতু এটা যেহেতু এটা সার্ভিস রিলেটেড অঙ্ক। এটার সেলস দিয়ে শুরু হবে না, এখানে সেলস থাকে না, সেবামূলক প্রতিষ্ঠানে সেলস থাকে না। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে আমার নিট ইনকাম শেষ। ছোট অঙ্ক। আয় দেওয়া আছে এই যে 2 লাখ, আর ব্যয় দেওয়া আছে 1,40,000, বিয়োগ করে দাও, শেষ। এই যে নিট ইনকাম 60,000, এতটুকু, আর নাই। আর তাহলে বিগিনিং ক্যাপিটাল কিভাবে বের করবো? বিগিনিং ক্যাপিটাল বের করতে গেলে আমাকে রেও মিল করতে হবে, ট্রায়াল ব্যালেন্স করতে হবে। ট্রায়াল ব্যালেন্স করে যেটা ডেবিটে বসে ডেবিটে বসাবো, যেটা ক্রেডিটে বসে ক্রেডিটে বসাবো। যেমন আয় রেও মিলে ক্রেডিটে বসে, ব্যয় রেও মিলে ডেবিটে বসে। অ্যাকাউন্টস পেবল হচ্ছে দায়, দায় কোন দিকে বসে? ক্রেডিটে। সম্পদ ক্যাশ হচ্ছে সম্পদ, কোন দিকে বসে? ডেবিটে। তাহলে যেটা ডেবিটে ডেবিটে বসাবো, যেটা ক্রেডিটে ক্রেডিটে বসাবো। এবার দেখবা দুই পাশ মিলবে না, দুই পাশ মিলবে না, যেই পাশ কম হবে, যত টাকা কম হবে, ওইটাই হচ্ছে বিগিনিং ক্যাপিটাল। তো আমরা একটু করে দেখি। ক্যাশ ডেবিটে বসাইছি, সাপ্লাইজ ডেবিটে, ইকুইপমেন্টের অরিজিনাল কস্ট যেটা কম 1,20,000 ডেবিটে, এক্সপেন্স ডেবিটে। এই যে দায়, নোটস পেবল দায় ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল দায় ক্রেডিট, রেভিনিউ আয়, আয় ক্রেডিটে বসে। তাহলে 13,000 টাকা কম আছে, এইটার নামই হচ্ছে বিগিনিং ক্যাপিটাল। এই যে লিখে দিয়েছি ব্যালেন্সিং ফিগার।
অর্থাৎ দুই পাশে যেটা কম সেটাই হচ্ছে ক্যাপিটাল। তাহলে এই পাশেও 2,83,000, 2,83,000। এইভাবে আমরা রেওয়া মিল করে বিগিনিং ক্যাপিটালটা বের বের করে নিব। অরিজিনাল কস্ট বোঝো নাই না? আমি বললাম এখানে যে সম্পদের দুইটা মূল্য দেওয়া আছে, একটা অরিজিনাল কস্ট, একটা মার্কেট ভ্যালু। ইকুইপমেন্টের মূল্য দুইটা দেওয়া আছে, আমরা দুইটা নিতে পারবো না অঙ্কে, যে কোনো একটা নিব। কোনটা নিব? যেটার মূল্য কম। অরিজিনাল কস্ট আছে 1,20,000, মার্কেট ভ্যালু 1,60,000, তাহলে কম কোনটা? 1,20,000, তাহলে আমরা অরিজিনাল কস্ট 1,20,000টা নিব, মার্কেট ভ্যালুটা নিব না। 42 জন শেয়ার করেছে, আলহামদুলিল্লাহ, খুবই খুশি হইলাম, কিন্তু 50 জন হইতে আরো 8 জন বাকি। যারা শেয়ার করো নাই, 8 জন একটু শেয়ার করে দিবা, কারণ 50 না হইলে পরবর্তী ক্লাস আমি নিব না। তাহলে অঙ্ক কয়টা করাইছি? দুইটা মনে হয় না? দুটা শেষ, পরের অঙ্কটায় যাই। 112 নম্বর অঙ্কটা, এটা আরো সহজ। ইনকাম স্টেটমেন্ট আর ওনার ইকুইটি স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট দেখবো সেলস আছে কিনা, সেলস নাই। তাহলে আয় আছে আর ব্যয় আছে। ব্যয় আবার কয়েকটা আছে। আয় হলো একটাই, সার্ভিস রেভিনিউ। আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করে দাও, শেষ। তাহলে ইনকাম স্টেটমেন্ট শেষ। আয় থেকে ব্যয়টা বিয়োগ করলে ইনকাম স্টেটমেন্ট শেষ। তাহলে দেখো, ফার্স্টে আয় দিয়েছি, সার্ভিস রেভিনিউ, এবার সব ব্যয়গুলো মাইনাস করে দিয়েছি। তাহলে আমরা নিট ইনকাম পেয়ে গেছি। আয় একটা, ব্যয় আছে চারটা, তাহলে আয় থেকে ব্যয় বাদ দাও, এটাই আমাদের নিট ইনকাম। আচ্ছা, ভেরি গুড। এবার আসি, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট চাইছে, যে ওনার সিকিউরিটি। আমি বলেছিলাম ফরম্যাটে খুব সহজ, প্রথমে ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে নিট ইনকাম যোগ আর উত্তোলন বিয়োগ। ক্যাপিটালের সাথে নিট ইনকাম যোগ, উত্তোলন বিয়োগ। তো ক্যাপিটাল আছে না অঙ্কের মধ্যে, এই যে ন্যান্সি ক্যাপিটাল 48,000 টাকা, উত্তোলন আছে 5,000 টাকা। তাহলে 48,000 টাকার সাথে নিট ইনকাম যোগ করবা, নিট ইনকাম এই যে 19,200 বের করলাম না, এই টাকাটা, এটা নিট ইনকাম। তাহলে ফার্স্টে ক্যাপিটাল, এটার সাথে নিট ইনকাম যোগ আর উত্তোলনটা বিয়োগ, তাহলে আমাদের বের হয়ে গেল এন্ডিং ক্যাপিটাল। এটাই চাইছে আমাদের। তিনটা শেষ। এবার আসো, বড় অঙ্ক চলে আসবো। 114 নাম্বার, বড় অঙ্ক। পরীক্ষায় যদি আসে, এই 114 নাম্বার অঙ্কের মতো অঙ্ক পরীক্ষায় আসবে, বলে দিলাম। এই 114 যেরকম, এরকম অঙ্কই তোমার পরীক্ষায় আসবে। এটা আজকে 4 নম্বর অঙ্ক, তাই তো? আচ্ছা, আগের যে তিনটা অঙ্ক বুঝাইলাম, তোমরা কি বুঝতে পেরেছো? একটু কমেন্টস করে জানাও তো। আগের যে তিনটা করালাম, ওই তিনটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো কিনা? অনেকে আছে ভয় পাচ্ছে, ভাইয়া এই চ্যাপ্টার করবো না, স্কিপ। তাদেরকে আমি বলি, আমি যে 6টা দিছি, এই 6টা করো। এখন 6টাও যদি না করো, তাহলে তুমি একজন বিবিএর স্টুডেন্ট হয়ে যদি 6টা অঙ্ক না করতে চাও, তাহলে কিভাবে হবে বলো? 6টা অঙ্ক দেখা কি খুব কষ্ট? না, চেষ্টা করলেই সম্ভব। তাহলে যে তিনটা করালাম, এই তিনটা কি বুঝছো? না বুঝলে আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও দিয়ে দিলে তুমি করতে পারবা। ভিডিও দিয়ে দিলে আবার দেখে করতে পারবা, কিন্তু অঙ্ক বলেছি মাত্র 6টা, এই 6টা ভালো করে প্র্যাকটিস করো। বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে জানাও সবাই, এটা বুঝেছো কিনা। মাশাল্লাহ, শেয়ার দেখতে পাচ্ছি 51। তোমরা তো ভালো কেন? 51 জন শেয়ার! ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে 51 জন শেয়ার করেছে আজকের ক্লাস। যাক, বুঝলাম এতটুকু, যে তোমাদের আমার প্রতি আন্তরিকতা ভালোবাসা আছে এবং ক্লাস করার ইচ্ছা আছে, তোমাদের সবাই সবাই চাও যে ভাইয়া ক্লাস নিক। অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করেছো, যারা করনি তারাও একটু করে দিতে পারে, এটা আমারই কঠিন কিছু না। ওকে, বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছো, তোমাদের জেলার নামটা লিখে দিও তো, কে কোন জেলা থেকে আজকে ক্লাসটা করতেছো। জেলার নামটা লিখে দিও। ন্যাশনালের পরীক্ষা 24 তারিখ থেকে, আমি জানি ন্যাশনালের 24 তারিখে পরীক্ষা। তো ন্যাশনালের জন্য 23 তারিখে আমি 20 মিনিটের একটা ক্লাস নিব, 20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা, পরীক্ষার আগের দিন, আগের রাতে, 23 তারিখ রাতে। কখন হবে আমি বলে দেবো, জাস্ট 15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা। কিভাবে, তোমাদের তো হিস্ট্রি পরীক্ষা প্রথমে, কিভাবে হিস্ট্রি লিখতে হবে, প্রশ্ন কমন না পাইলে কিভাবে লিখবা, বানাই লিখবা কিভাবে, পয়েন্ট কিভাবে তৈরি করবা, কিভাবে লিখলে স্যার মার্কস দিবে, মার্জিন কিভাবে টানবা, এভরিথিং
থিওরি কিভাবে লিখবা আমি শিখাই দিব ওই দিন। অপরাজিতা জিজ্ঞেস করেছে কোন ছয়টা। কোন ছয়টা আমি এই যে মার্ক করে দিচ্ছি যেগুলো। একটু যে জেলার নামটা লিখে কমেন্টস করে দাও কে কোন জেলা থেকে ক্লাস করতেছো। আচ্ছা, তোমাদের একটু জানা রেখে আমাদের নতুন একটা ব্রাঞ্চ শুরু হবে বেইলি রোডে। যারা যারা বেইলি রোডের আশেপাশে থাকো বা ওইখানকার কলেজগুলোতে আসো, হাবিবুল্লাহ বাহার আছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আছে, ওই আশেপাশে যে কলেজগুলো আছে তোমরা চাইলে অফলাইনে বেইলি রোডের আমাদের নতুন শাখায় ক্লাস করতে পারবা, সুযোগ আছে। আমরা খুব শীঘ্রই এটা উদ্বোধন করব। আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে হবে যদি এই আশেপাশে কেউ থাকো, বেইলি রোডের আশেপাশে। নাম করা জায়গা বেইলি রোড, ঢাকা শহরের। তো অনেকেই থাকো হয়তো ওইদিকে। তো তোমরা যারা বেইলি রোডের আশেপাশে থাকো তোমরা নতুন ব্রাঞ্চে করতে পারবা। আচ্ছা, অনেকেই কমেন্টস করেছো জেলার নাম লিখে। ওকে সৌরভ, থ্যাংক ইউ সৌরভ। তানহা বলেছে চট্টগ্রামে ব্রাঞ্চ চাই। তানহা, চট্টগ্রামে এই মুহূর্তে দিচ্ছি না, তবে ইনশাল্লাহ একটা সময় হবে চট্টগ্রামে। অনেক জায়গা থেকে ক্লাস করছে, নোয়াখালী আছে, ময়মনসিংহ আছে। স্বপ্নের নিবাস বেইলি রোড। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আছে হলো চাঁদপুর থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, শিহাব পাটোয়ারি বলেছে আমি কি কল্যাণীর খোঁজ পাবো। ওকে, গোপালগঞ্জ থেকে আছে, দিনাজপুর থেকে আছে, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ থেকে আছে। আচ্ছা, পটুয়াখালী থেকেও আছে, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, ঢাকা থেকে তো আছে অ্যাভেলেবেল। ওকে, নরসিংদী থেকে আছে। ওকে, থ্যাংক ইউ। কুমিল্লা থেকে আছে, সিলেট থেকে আছে। ওকে, রায়ান আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ রায়ান। সিলেট থেকে আছে, কেরানীগঞ্জ আছে, ব্রাহ্মণবাড়িয়া। ওকে, কিছু রেগুলার স্টুডেন্ট যারা কমেন্টস করে আমি তাদেরকে চিনি। যারা রেগুলার ক্লাস করো, কমেন্টস করো, এদের মধ্যে অনেককেই চিনি আমি। মানে ব্যক্তিগতভাবে না, তোমার ফেসবুক আইডি দেখে চিনি যে তুমি তুমি যে কমেন্টস করো মাঝে মাঝে, ফেসবুক আইডি দেখে আমি চিনি। লক্ষ্মীপুর আছে, টাঙ্গাইল আছে, ময়মনসিংহ আছে। ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই 114 নম্বর বড় অঙ্কটা। এটা করলেই ইনশাল্লাহ এটার মতো অথবা এটাই সিমিলার টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো প্রথমে অঙ্কটা পড়ে নিতে হবে। অঙ্কের মধ্যে কিন্তু সেলস আছে। অঙ্কের মধ্যে সেলস আছে, তাহলে এটা মার্চেন্ডাইজ অর্গানাইজেশনের অঙ্ক। আমাদের কি কি করতে হবে নিচে লেখা আছে, দেখো অতিরিক্ত তথ্য দেওয়া আছে। একটা করতে হবে ইনকাম স্টেটমেন্ট, আর একটা করতে হবে ব্যালেন্স শিট। ক্লাসিফাইড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, তার মানে হচ্ছে ব্যালেন্স শিট করতে হবে। ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দুইটাই চাইছে। এই যে নিচে যে অ্যাডজাস্টমেন্ট গুলো থাকে এগুলার কাজ কি? প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট কমপক্ষে দুইবার বসবে। আবার বলছি, প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট কমপক্ষে দুইবার বসবে, প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট মিনিমাম দুইবার বসবে। আমরা অঙ্ক করার সময় দেখবো যে কোনোটা বাদ পড়ে গেছে কিনা, এটা ফলো করতেই হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। তো আমরা সবাই জানি প্রথমে আমরা সেলস দিয়ে শুরু করব। রিটার্নটা আবার উল্টা দিকে থাকে, দেখো রিটার্ন আছে কিনা। রিটার্ন, ডিসকাউন্ট, এই যে রিটার্ন আছে এই পাশে শুধু রিটার্ন। এটাই কিন্তু বিক্রয় ফেরত, কারণ বিক্রয় ক্রেডিট পাশে আর রিটার্ন ডেবিট পাশে বসে। যেমন পারচেস ডেবিট পাশে, পারচেস রিটার্ন আবার ক্রেডিট পাশে বসে। ঠিক আছে, ঠান্ডা মাথায় করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো প্রথমে আমরা অঙ্ক সেলস দিয়ে শুরু করব, এখান থেকে রিটার্নটা বাদ দিয়ে দিব। তাহলে এটার নাম হচ্ছে নিট সেলস। এখানে লেখা নেই, বাট তুমি চাইলে লিখতে পারো, সেলস থেকে রিটার্ন বাদ দিলে নিট সেলস। এবার হেডিং দেবো লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রথমে আসবে কি? ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি দেখো 10,000 লিখেছি, অঙ্কে দেওয়া আছে। এই যে ইনভেন্টরি এক এক যেটা, এটাই ওপেনিং ইনভেন্টরি। ইনভেন্টরি এক এক যেটা, এটাই ওপেনিং, 10,000 টাকা।
এরপর দেখো পারচেজ দিয়েছি, পারচেজ থেকে রিটার্ন বাদ দিয়েছি। আর এই যে গুডস উইথড্র, মালিক পণ্য উত্তোলন করেছে, এটাও বিয়োগ হয়, কিন্তু এটা অঙ্কে নাই, নিচে আছে। সমন্বয় আছে, মালিক যে পণ্য উত্তোলন করেছে, এই যে 5 নাম্বার সমন্বয়। গুডস উইথড্রন বাই দা ওনার ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত কারণে মালিক 6,000 টাকার পণ্য উত্তোলন করেছে। মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে পারচেজ থেকে মাইনাস করতে হয়। ওকে। রায়ান বলেছে যে যত জায়গায় ব্রাঞ্চ দেন সব জায়গায় তো আপনি ক্লাস নিতে পারবেন না, তাই আমার কাছে আপনার জুম ক্লাস বেস্ট মনে হয়। রায়ান, ঢাকার মধ্যে যে ব্রাঞ্চগুলো, এগুলোতে ইনশাল্লাহ আমি থাকবো প্রত্যেকটা ব্রাঞ্চে। যেমন আমি আজিমপুর ব্রাঞ্চে ক্লাস নেই, মিরপুর ব্রাঞ্চে ক্লাস নেই, বেরি রোডের ব্রাঞ্চে ক্লাস নিব। আর ইনশাল্লাহ আগামীতে লালমাটিয়া একটা ব্রাঞ্চ দিব, লালমাটিয়া ব্রাঞ্চে 4টা ব্রাঞ্চে ইনশাল্লাহ ক্লাস দিব, অফলাইনে শিডিউল করা থাকবে। 2 দিন 2 দিন করে প্রত্যেকটা ব্রাঞ্চে ক্লাস দিব। তো 2 দিনের বেশি ক্লাস লাগে না, মানে আমি যে সাবজেক্টগুলো নেই আমার সাবজেক্টগুলোতে। আর প্রত্যেকটা সাবজেক্ট টিচার তো আলাদা থাকবে, তারাও ক্লাস নিবে, বাট আমার সাবজেক্টগুলোতে 2 দিন নিলেই এনাফ। বাকি অন্য টিচার তারাও 2 দিন 2 দিন করে নিবে। তো সেক্ষেত্রে সমস্যা হবে না, ঢাকার মধ্যে সব ব্রাঞ্চে ইনশাল্লাহ পাবো আমাকে। ওকে। অনামিকা বলছে ইডেন কলেজ হল থেকে। ওকে, থ্যাংক ইউ অনামিকা, হল থেকে জয়েন করেছো। মহাখালীতে চালু করেন। মহাখালীতে চালু হতে পারে, যদি 7 কলেজ তিতুমিরে দিয়ে দেয় তখন হয়তো বা মহাখালীতে এটা চালু করতে পারি। আমাদের আগামীতে ইন্টারমিডিয়েট আসবে, হ্যাঁ ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট আসবে। তোমাদের যদি ছোট জুনিয়র কেউ থাকে, ইন্টারমিডিয়েটের কথা বলতে পারো, ইন্টারমিডিয়েট আসবে এই বছর ইনশাল্লাহ আসবে। আর আগামী বছর থেকে হয়তো অ্যাডমিশনটা আসতে পারে। সবগুলো টিচার্স প্যানেল আলাদা থাকবে, ইন্টারের টিচার্স প্যানেল আলাদা, অ্যাডমিশনের টিচার্স প্যানেল আলাদা। আমরা চেষ্টা করব তোমাদেরকে এই বিবিএ কমপ্লিট করতে করতে তোমাদেরকে স্পোকেনটা শিখিয়ে দেওয়ার জন্য। আমরা হয়তো তোমাদের জন্য, যারা আমাদের কোচিং এর স্টুডেন্ট হবে তাদের জন্য স্পোকেন চালু করব। বেসিকটা আমরা শিখাই দিব এখান থেকে। আমরা চাই যে একটা বিবিএর স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই সে যাতে ভাইবা ফেস করতে পারে, সে যাতে কথা বলতে পারে ইংরেজিতে। একটা ভাইভাতে গেলে সে যাতে 2-4 লাইন বলতে পারে, বা একটা প্রেজেন্টেশন দিলে সে যাতে প্রেজেন্টেশনটা দিতে পারে। তো এটার জন্য আমরা কাজ করছি। আমরা চেষ্টা করব যে আমাদের কোচিং এ যারা স্টুডেন্ট আছে, যারা এখান থেকে বিবিএ করছে এমবিএ করছে, তাদেরকে যাতে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই আমরা এখান থেকে বেসিক জিনিসগুলো দিয়ে দিতে পারি। আমাদের ইচ্ছা ছিল কম্পিউটার কোর্স চালু করা, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। বাট স্পোকেনটা আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য দিয়ে দেবো, এই সার্ভিসটা ইনশাল্লাহ। তোমরা মাত্র ফার্স্ট ইয়ারে পড়ো, ইনশাল্লাহ যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন হয়তো বা ইনশাল্লাহ এই সার্ভিসগুলো পাবা তোমরা। শুভা বলছে লালমাটিয়াতে সুবিধা হয়, প্লেস খুঁজতেছি, হ্যাঁ ইনশাল্লাহ আসবে। উত্তরাতে দিব না, ও কারণ উত্তরার স্টুডেন্ট মিরপুরে এসে ক্লাস করে, হ্যাঁ মেট্রো রেল হয়েছে তো এই জন্য আর উত্তরাতে দিচ্ছি না। আচ্ছা, অনেকে ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর কমেন্টস করতেছো, আমি কমেন্টস গুলো একটু পড়ছিলাম। মোহাম্মদ তারেক, তারপরে নাসির, তারপরে ঋতু, হ্যাঁ তারপরে সবার কমেন্টস আমি পড়েছি, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো তোমরা। ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা চলো আমরা তাহলে কি বললাম, যে আমরা ফার্স্টে সেলস দিয়ে শুরু করব, এখান থেকে রিটার্নটা মাইনাস করে দিলাম। এরপর লেস কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস এর মধ্যে ওপেনিং ইনভেন্টরি আসবে। এরপরে পারচেস, পারচেস থেকে রিটার্ন, আর ওই যে মালিক উত্তোলন করলে সেটা বাদ দিতে হয়। এবার দেখবো প্রত্যক্ষ কোনো খরচ আছে কিনা। ক্যারিজেস ইনওয়ার্ড, এটার বাংলাটা যদি না জানো, এটা হচ্ছে ক্রয় পরিবহন। ক্যারিজেস ইনওয়ার্ড হচ্ছে ক্রয় পরিবহন, আর ক্যারিজেস আউটওয়ার্ড হচ্ছে বিক্রয় পরিবহন। ক্যারিজেস ইনওয়ার্ড ক্রয় পরিবহন, আউটওয়ার্ড বিক্রয় পরিবহন, তাহলে আমাদের ক্রয় পরিবহনটা এখানে আসে প্রত্যক্ষ খরচ। আচ্ছা, এবার আসো, ওয়েজেস আছে, মজুরি আছে 25,000 টাকা। আবার একটা সমন্বয়ও আছে, 2 নম্বর সমন্বয় 3,000 টাকা ওয়েজেস রিলেটেড টু নেক্সট ইয়ার। 25,000 টাকার মধ্যে 3,000 টাকা পরের বছরের। তাহলে এই বছরে কত? 25,000 থেকে 3,000 বাদ দাও। তাহলে এই বছরে আমরা 3,000 বাদ দিয়ে 25,000 না, এখানে 20,000 হবে, ভুল করেছে।
ওয়েজেস 20,000, এই যেটা 20,000। তাহলে 20,000 থেকে 3,000 বাদ দিলে 17,000 হবে ওয়েজেস। আর সমাপনী মজুদ পণ্যটা দিতে হয়। সমাপনী মজুদ পণ্য কোথায় থাকে? সমন্বয়ে থাকে। এই যে এন্ডিং ইনভেন্টরি 10,000 টাকা, এটা বিয়োগ করে দিতে হয়। দিয়ে আমাদের ক্যালকুলেশন করলে 1,27,500। এবার ওই নিট সেলস থেকে বিয়োগ করো, তাহলে গ্রস প্রফিট 67,500 টাকা। এবার লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এর ভাগ আছে বলেছি, একটা সেলিং আর একটা অফিস। সেলিং এ কোনটা দিব? সেলিং সংক্রান্ত কোনো খরচ আছে কিনা দেখবো। এই যে সেলিং এক্সপেন্স আছে 3,000, এটা দিব। আর কোনো খরচ আছে কিনা দেখবো, যেমন বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং, পরিবহন খরচ, এগুলো হচ্ছে সেলিং সংক্রান্ত, বিক্রয় সংক্রান্ত। তো এগুলো কিছু নাই। একটা আছে শুধু ব্যাড ডেপ্ট, তাও কোথায় থাকে? সমন্বয়। এই যে 2.5% টাকা নিট ক্রেডিট সেলস এর উপরে আর আদায় করতে পারবা না। এই টাকা তুমি আর পাবা না। 2.5% কার উপরে? বিক্রয়ের উপরে। তাহলে বিক্রয়, নিট বিক্রয় কত ছিল? আমাদের নিট বিক্রয় এখানে আমরা করেছি 1,95,000 টাকা হচ্ছে নিট বিক্রয়। এই নিট বিক্রয়ের উপরে আমি ক্যালকুলেশন করব 2.5%। এইটার নাম হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স, আমি লিখবো। তাহলে 10,000 টাকা হচ্ছে সেলিং এক্সপেন্স, আর ব্যাড ডেট হচ্ছে 4,875। দুটো যোগ করে 14,875 টাকা। আর অফিসের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিয়েছে, দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অঙ্কে ছিল। এই যে 10,000 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটার সাথে সমন্বয় আছে কিনা দেখতে হবে। সমন্বয় আছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ 2,000 টাকা ডিউ আছে। ডিউ মানে বকেয়া। তো বকেয়া যোগ করতে হয়। বকেয়া যোগ করতে হয়, তাহলে বকেয়া আমরা যোগ করে দিব। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে বকেয়াটা আমরা এই যে অ্যাক্রুড লিখে যোগ করে দিব, 27,000 টাকা। আর কি আছে দেখবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, বসাই দিব। এটার সাথে কোনো সমন্বয় নাই, ডিরেক্ট বসাই দিব। তারা দেখো আমরা ইন্স্যুরেন্স বসাইছি। ডেপ্রিসিয়েশন সমন্বয় আছে, এই যে দেখো ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড 5,000 টাকা, অবচয়, অবচয়টা বসাবো। তাহলে সমন্বয় কিন্তু সবগুলো বসানো একবার করে শেষ। সবগুলো বসানোর পরে আমরা ওই যে উপরে যে গ্রস প্রফিট ছিল, এটা থেকে এই 2টা টাকায় বিয়োগ করে দিব। অপারেটিং এক্সপেন্সের 2টা টাকা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব নিট ইনকাম। এখানে কোনো নন অপারেটিং নাই, এই জন্য দিয়ে নাই। সামান্তা কাজী বলছে যে ভাই আপনার বোঝানোর দক্ষতা খুব সুন্দর, তাই থ্যাংক ইউ। রায়ান বলছে সেকেন্ড ইয়ারের সাবজেক্ট কয়টা? রায়ান, ডিপার্টমেন্ট সহ কোন ডিপার্টমেন্টের কয়টা সাবজেক্ট সব আমাদের অফিসিয়াল গ্রুপে পাবা। আচ্ছা, এরপরে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্টের মধ্যে সবার প্রথমে আসবে ক্যাপিটাল। সবার প্রথমে কি আসবে? ক্যাপিটাল। অঙ্কে দেওয়া থাকে ক্যাপিটাল, এই যে ক্রেডিট পাশে দেওয়া আছে 1,50,000 টাকা। এই ক্যাপিটালের সাথে নিট ইনকাম যোগ মাত্র বের করেছি। আর উত্তোলন বিয়োগ হবে। উত্তোলন কিন্তু দুইটা, একটা সমন্বয়ে পণ্য উত্তোলন ছিল 6,000, আর একটা নগদ টাকা উত্তোলন 10,000। দুইটা যোগ করে বিয়োগ করে দিবা। এটা এন্ডিং ইনভেন্টরি। সর্দি লাগছে, আবার ঠান্ডা লাগছে অনেক, ঠিক মতো মজা করে নিতে পারছি না, কথা বলতে সমস্যা হচ্ছে। যাই হোক, তোমাদের পরীক্ষা, এই জন্য ক্লাস নেওয়া, না হলে হয়তো বা আজকে ক্লাস নিতাম না, বাট নেওয়া। আগামীকালকে হয়তো নিতে পারবো না, আজকে নিচ্ছি। শুক্রবারেও নিব না ইনশাল্লাহ। ন্যাশনালের 24 তারিখে পরীক্ষা, 24 তারিখে পরীক্ষাটা দিলে ওই দিন রাতে হয়তো ক্লাসটা নিব। নেক্সট ক্লাসটা 24 তারিখ রাতে, নেক্সট ক্লাসটা নিব। 24 ন্যাশনালটা একটা একটা পরীক্ষা হয়ে যাবে ওদের, 24 তারিখ রাতে ওই দিন আবার ক্লাসটা নিব। আর আগামীকাল ক্লাসটা নিব না, আগামীকাল শুক্রবার ক্লাসটা নিব না। আগামী 2 দিন আমি ঢাকার বাইরে থাকবো, সিলেট থাকবো, শ্রীমঙ্গল 2 দিন। যদি ওখানে কেউ থাকে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, আসি আমরা। এরপর আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিটের মধ্যে আমরা সবাই জানি ফার্স্টে অ্যাসেট আসে। অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট ক্যাটাগরি করতে হবে। কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ আছে, বসা দিলাম। অ্যাকাউন্ট রিসিভেবল ফার্স্ট কলামে, কেন? এটার সাথে সমন্বয় আছে। এই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, আমি বলেছি না প্রত্যেকটা সমন্বয় দুই জায়গায় যাবে। প্রত্যেকটা সমন্বয় দুই জায়গায় যাবে। তো এক জায়গায় তো ইনকাম স্টেটমেন্টে বসানো শেষ, আরেক জায়গায় ব্যালেন্স শিটে। তাহলে এই যে এখানে 2.5% যেটা বের করছি ইনকাম স্টেটমেন্টে দিছি না, এখন দেনাদার থেকে মাইনাস করতে হবে। দেনাদার থেকে আর একটা মাইনাস হয়, যে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, এই 1,500 টাকা। তাহলে এই 1,500 মাইনাস করতে হবে, এটাকে বলে পুরাতন কুঋণ সঞ্চিতি। এটাও বিয়োগ হয়, আবার সমন্বয় যেটা থাকবে এটাও বিয়োগ হবে। তাহলে 2টা টাকায় আমরা দেনাদার থেকে বিয়োগ করে দিব।
একটা 1500 আর একটা 4875 যেটা বের করেছিলাম। তাহলে বিয়োগ করলে 8625 টাকা হয়। এরপরে আগামী বছরের জন্য 3000 টাকা ছিল না, এটাও সম্পদ প্রিপেইড হয়ে যেছে আমাদের। সমন্বয়ে বলা ছিল যে আগামী বছরের জন্য 3000 টাকা। এটা একবার আমরা দিয়েছি, আর একবার এখানে দিব। ঠিক আছে। ওকে। আর দিব এন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য 10,000 টাকা। যোগ করে দিব টোটাল কারেন্ট অ্যাসেট। এবার ফিক্সড অ্যাসেটের মধ্যে প্রিমিসেস, বাড়ির আঙ্গিনা, ইকুইপমেন্ট দিব। এর সাথে অবচয় ছিল, অবচয়টা বাদ দিব। সমন্বয়ে 5,000 টাকা বলা ছিল। দেন সবগুলো যোগ করে টোটাল অ্যাসেট। এবার লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটির মধ্যে প্রথমে কারেন্ট লাইবিলিটিস, অ্যাকাউন্টস পেবল, আর ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে 2,000 টাকা ডিউ ছিল, ওই ডিউটা, এটাও তো দায়। আর এন্ডিং ওনার্স ইকুইটি যেটা আমরা বের করেছি, তাহলে দুই পাশ মিলে যাবে। এইটা এবং টোটাল অ্যাসেট, এই দুইটা 100% মিলে যাবে, তাহলেই বুঝবো অঙ্ক হয়েছে। গুপ্তা শাহ বলেছে 24 তারিখে ক্লাস নেবেন। হ্যাঁ, ওই দিন তোমাদের ফার্স্ট পরীক্ষা আছে না, পরীক্ষাটা দিয়ে এসে রাতে ক্লাস নিবো ওই দিন ন্যাশনালের। এবং 7 কলেজে ওই একই দিনে ক্লাস নিবো। কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট আমি লিস্টটা করে গ্রুপে দিয়েছিলাম, আমাদের বিভিয়েশন কোচিং পেজে, অফিসিয়াল গ্রুপে, আমার টাইম লাইনে সব পেয়ে যাবা কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট। তারপরে হয়তোবা পরীক্ষা যেহেতু সামনে, আমি একটা হাইলাইট করে দিব। যেহেতু ন্যাশনালের প্রথম পরীক্ষা হিস্ট্রি, হিস্ট্রি নিয়ে আমি ওই যে 23 তারিখে বলেছি একটা ক্লাস দিব 15-20 মিনিটের। ওর মধ্যে হিস্ট্রি সংক্রান্ত এমন এমন কিছু টিপস দিব, পরীক্ষার হলে সেটা অ্যাপ্লাই করলে তোমার বান্ধবীর থেকে কিছু নাম্বার তুমি বেশি পাবা, তোমার বন্ধু থেকে কিছু নাম্বার তুমি বেশি পাবা ইনশাল্লাহ। ওই টিপস যদি ফলো করে অ্যান্সার করো। ওকে। তাহলে মোটামুটি শেষ অঙ্কটা এই সেম অঙ্ক, 115, সিমিলার টাইপের অঙ্ক বাসায় করতে হবে। 115, 116, আর নাই শীটের অঙ্ক। তাহলে চারটা আমি করে দিছি, তোমার জন্য দুইটা রেখে দিছি, 115, 116। আমি চারটা করাইছি, তোমার জন্য দুইটা রেখে দিয়েছি। 115, 116, তাহলে এই 6টা অঙ্ক করলে ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবা। এই 6টা অঙ্ক করলে এনাফ। যারা আজকের ক্লাসটা মিস করেছো, তারা একটু ভিডিওটা দেখে নিবা। তারা ভিডিও দেখে নিবা, এটা আমি ফেসবুক পেজেই সেভ করে দিচ্ছি, ভিডিওটা তোমরা দেখে নিবা। যারা মিস করেছো ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে। এই 6টা অঙ্ক করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে কভার হয়ে যাবে। হুবহু না আসুক, এটার মতো করে আসবে। লাস্ট মোমেন্টে 53 জন শেয়ার করেছো, আমি আমি খুবই খুশি। আমি টার্গেট নিয়েছিলাম যে 50 জন তোমরা শেয়ার করবা, তোমরা 53 জন, 54 জন শেয়ার করেছো লাস্ট মোমেন্টে। খুবই খুশি, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে যে তোমাদের ক্লাস করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর যে অঙ্কগুলো মার্ক করে দিলাম, এইগুলো একটু করে ফেলো, যাদের কাছে পিডিএফ ফাইল নাই একটু কালেক্ট করে নিও, ঠিক আছে। তাহলে আমি আজকে আর নিব না, ক্লাস এই পর্যন্তই শেষ। যে 6টা অঙ্ক বলে দিলাম, 6টা অঙ্ক বাসায় ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। আমরা কি কি নিয়েছি একটু ওভারঅল রিভিউ করে দেই। ইকুয়েশন নিয়েছি, জার্নাল নিয়েছি, মার্চেন্ডাইজ, অ্যাডজাস্টিং, ওয়ার্কশিট, স্পেশাল জার্নাল, রেশিও অ্যানালাইসিস, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। 8টা চ্যাপ্টার লাইভ ক্লাস নিয়েছি। 8টা চ্যাপ্টার আমরা করিয়েছি স্পেশাল ক্লাসে। ন্যাশনালের জন্য এই ক্লাসগুলো এনাফ। ন্যাশনালে এই ক্লাসগুলো এনাফ। আর একটা চ্যাপ্টার করাবো, এটা 24 তারিখে, 24 তারিখ রাতে। এবং থিওরির জন্য 23 তারিখ ক্লাস নেবে বলেছিলাম, ওই ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ। আমি আপডেট জানাই দিব তোমাদের গ্রুপে বা আমার টাইম লাইনে। তো ওইখান থেকে তোমরা আপডেটটা নিয়ে নিবে, ঠিক আছে। তাহলে আজকে আর ক্লাস নিচ্ছি না, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।